আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে এই বিজয় মাসে রক্তিম শুভেচ্ছা জানিয়ে আমি আজকের অনলাইন ক্লাস শুরু করছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি নূর কাজী হালিমিয়া মহিলা অনলাইন মাদ্রাসায় লাইভ ক্লাসে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের সামনে যে পাঠ নিয়ে আলোচনা করব সেই পাঠের উপস্থাপনায় আছি আমি মোসাম্মদ সেলিনা খাতুন, সহকারী শিক্ষক, নূর কাজী হালিমিয়া মহিলা মাদ্রাসা, ফটিকছড়ি, চট্টগ্রাম। অষ্টম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, অধ্যায় সপ্তম, বাংলাদেশ রাষ্ট্র ও সরকার ব্যবস্থা, পাঠ 4 নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই বই খাতা কলম নিয়ে লাইভ ক্লাসের সামনে হাজির হয়ে লাইভ ক্লাসটি দেখো এবং তোমাদের অন্য সহপাঠী যারা আছে তাদেরকেও জানিয়ে দাও। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমরা কি দেখছো? তোমরা একটি জাতীয় সংসদ ভবন দেখতে পাচ্ছ এবং একটি কি বই, সংবিধান, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান। এই চিত্রের মাধ্যমে কি দেখানো হয়েছে? বাংলাদেশের সংবিধান দেখানো হয়েছে। এই সংবিধানটি দেখলে আমাদের কি কি বিষয় মনে করিয়ে দেয়? তোমরা দেখো যে রাষ্ট্র সংবিধান হচ্ছে রাষ্ট্র পরিচালনার মূল দলিল। এখানে দেখো যে বিচার বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, তারপরে ভোট প্রয়োগ, এগুলা কি বাংলাদেশের সংবিধানে, এগুলো সংবিধানের কি বলা হয়? এগুলো সংবিধানের মূল দলিল বা প্রধান বৈশিষ্ট্য বলা হয়। সংবিধানের বৈশিষ্ট্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমাদের আজকের পাঠের বিষয় তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ যে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য। তোমরা তোমাদের পাঠ শিরোনামটি তোমরা খাতায় লিখে নাও। নিশ্চয় তোমরা লিখেছ। এর পাঠে তোমরা যা যা শিখবে তা হলো: 1. সংবিধানের পটভূমির বর্ণনা করতে পারবে। 2. বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ বিশ্লেষণ করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের সংবিধান দেখো যে বাংলাদেশের সংবিধান হচ্ছে কি একটি মূল দলিল, লিখিত দলিল। বাংলাদেশের সংবিধান একটি লিখিত দলিল। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে একটি পিরামট অর্থাৎ দালান কোঠা বাড়ি। তারপরে কি দেখতে পাচ্ছ? নকশা। এখানে একটি ভবন বা পিরামট কেমন এর নকশা দেখে তৈরি করা হয়। ঠিক তেমনই সংবিধান অনুযায়ী রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। সরকার কি ধরনের হবে, নাগরিক হিসেবে আমরা কি অধিকার ভোগ করব, সরকারের বিভিন্ন বিভাগ কি ক্ষমতা ভোগ করবে, তার সবকিছু এখানে লিপিবদ্ধ থাকে। দেখো যে একটি ইরামত যেমন তার নকশা দেখে তৈরি করা হয়, ঠিক তেমনই সংবিধান অনুযায়ী রাষ্ট্রের শাসন ব্যবস্থা পরিচালিত হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলাদেশের সংবিধান রচনার ইতিহাস এখন আমরা জানবো, পটভূমি বা ইতিহাস। তোমরা এখানে দেখো যে বাংলাদেশের সংবিধানের পটভূমি। বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয় 1971 সালের 26শে মার্চ। আমরা 1926 মার্চে কি করি? স্বাধীনতা ঘোষণা করা হয়। সেই দীর্ঘ 9 মাস সশস্ত্র মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 16 ডিসেম্বর বাংলাদেশ বিজয় অর্জিত হয়। বাংলাদেশের সংবিধানের পটভূমি বা ইতিহাস আরও আছে, সেগুলো হলো দেখো যে এখানে
1972 সালে 10ই এপ্রিল গণপরিষদের প্রথম অধিবেশন বসে। ডক্টর কামাল হোসেনকে সভাপতি করে একটি সংবিধান প্রণয়ন কমিটি গঠন করা হয়। কমিটি মাত্র 6 মাসের মধ্যে খসড়া সংবিধান প্রণয়ন করে। 1972 সালের 30 অক্টোবর গণপরিষদে আলোচিত হয় এবং 4 নভেম্বর চূড়ান্ত অনুমোদন পায়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের আমি একটি ছোট্ট একক কাজ দিব, সেই একক কাজটি তোমরা খাতায় লিখে নাও। একক কাজটি হলো, এই সংবিধান লিখিত হয়েছে লাখো শহীদের রক্তের অক্ষরে। উক্তিটি ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই একক কাজটি তোমরা খাতায় লিখেছ। এবার দেখো যে বাংলাদেশের সংবিধান মর্যাদা ও সংশোধন। এখানে দেখো যে সংবিধান সংশোধন হয়েছে, যাব সংবিধান সংশোধন হয়েছে 17 বার। সর্বশেষ সংশোধনী গৃহীত হয় 2018 সালের 8ই জুলাই। শিক্ষার্থীরা দেখো যে বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য। বাংলাদেশের সংবিধানের আমরা প্রধান প্রধান বৈশিষ্ট্যগুলো এখন আলোচনা করব। এখানে দেখো যে তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ, বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র। আমাদের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো হলো গণপ্রজাতন্ত্রী সরকার। বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী রাষ্ট্র হিসেবে পরিচিত হয়েছে। 2, সংসদীয় পদ্ধতি সরকার। এখানে দেখছো তোমরা যে সংসদীয় পদ্ধতির সরকার। বাংলাদেশের মন্ত্রী পরিষদ শাসিত বা সংসদীয় পদ্ধতি শাসন ব্যবস্থা চালু থাকবে। এই পদ্ধতিতে প্রকৃত শাসন ক্ষমতা প্রধানমন্ত্রীর হাতে থাকবে। তারপরে দেখো যে বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, এটি হবে কি লিখিত সংবিধান। 3 নম্বর হচ্ছে কি লিখিত সংবিধান। এটি একটি লিখিত দলিল যা 11 ভাগে বিভক্ত এবং এতে 153টি অনুচ্ছেদ ও একটি প্রস্তাবনা আছে। জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, গণতন্ত্র। 4 নম্বর হচ্ছে রাষ্ট্র মূলনীতি। 4 নম্বর রাষ্ট্র মূলনীতি গুলো হলো যে সংবিধানে রাষ্ট্র পরিচালনা 4টি মূলনীতি নির্ধারণ করা হয়েছে। এগুলো হলো জাতীয়তাবাদ, তারপর সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা এবং গণতন্ত্র। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা দেখো যে আমরা আরো সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো এখানে দেখব। রাষ্ট্রধর্ম। 5 নম্বর হচ্ছে কি রাষ্ট্রধর্ম। রাষ্ট্রধর্ম ইসলামের পাশাপাশি অন্যান্য ধর্মেরও মর্যাদা নিশ্চিত করা হয়েছে, স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই সাথে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য সকল ধর্মের অনুসারীদের সম্মান, মর্যাদা ও অধিকার রক্ষার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নাগরিক হিসাবে বাংলাদেশী, আমরা জাতি হিসেবে বাঙালি। জাতি ও জাতীয়তা। 6 নম্বর হচ্ছে কি জাতি ও জাতীয়তা। জাতি ও জাতীয়তা ক্ষুদ্র গোষ্ঠী বাদে জাতি হিসেবে বাংলাদেশের জনগণ বাঙালি নামে পরিচিত হবে এবং বাংলাদেশের নাগরিক পরিচিত হবে বাংলাদেশী হিসাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আরো সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলো দেখব। 7 নম্বর হচ্ছে কি
এককেন্দ্রিক শাসন পরিবর্তিত থাকবে। এককেন্দ্রিক কি থাকবে? শাসন পরিবর্তিত থাকবে। এককেন্দ্রিক দেশে এককেন্দ্রিক শাসন ব্যবস্থা পরিবর্তিত থাকবে। তারপরে দেখো যে 8 নম্বর হচ্ছে যে একক বিশিষ্ট আইনসভা, 300 জন সদস্য জনগণের সরাসরি ভোটে নির্বাচিত এবং সংরক্ষিত মহিলা 50 জন সদস্য থাকবে। সংবিধানে একক বিশিষ্ট আইনসভার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত 300 জন সংসদ সদস্য ও তাদের দ্বারা নির্বাচিত 50 জন মহিলা সংসদ সদস্য নিয়ে এই আইনসভা গঠিত হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আরো দেখো যে মৌলিক অধিকার। মৌলিক অধিকার সংবিধানের নাগরিকের মৌলিক অধিকার তাহলে সংরক্ষণ নিশ্চয়তা দেওয়া হয়েছে। এখানে দেখো যে আমাদের মৌলিক অধিকারগুলো হলো খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা। এগুলো হচ্ছে কি মৌলিক অধিকার। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো যে সংবিধানের আরো প্রধান বৈশিষ্ট্য হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা জনগণের হাতে। এখানে জনগণের সার্বভৌমত্ব। সংবিধান অনুযায়ী রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক জনগণ এবং জনগণের পক্ষে নির্দিষ্ট কর্তৃপক্ষ এই ক্ষমতা পরিচালনা করে নির্দিষ্ট কর্তৃপক্ষ। এটি হলো কি জনগণের সার্বভৌমত্ব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন তোমাদের আমি একটি দলগত কাজ দেব। সেই দলগত কাজটি হলো বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা কিভাবে জনগণের হাতে রয়েছে তা সর্বোচ্চ 5টি বাক্যে ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো সংবিধানে আরো বৈশিষ্ট্য আছে, সেগুলো হলো বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা, সংবিধানের বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চয়তা দেওয়া হয়েছে। এখানে সংবিধানে কি করা হয়েছে? বিচার বিভাগের স্বাধীনতা দেওয়া হয়েছে। তারপর দেখো শিক্ষার্থীরা, 12 নম্বর হচ্ছে সর্বজনীন ভোটাধিকার। সংবিধানে সর্বজনীন ভোটাধিকার। সংবিধানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে 18 বছর থেকে ততোর্ধ্ব বয়সের সকল নাগরিককে ভোটাধিকার প্রদান করতে হবে। ভোটাধিকার প্রদান করা হয়েছে। শিক্ষার্থীরা, আরো দেখো এখানে যে 13 নম্বর হচ্ছে কি নির্বাচন অনুষ্ঠান। নির্বাচন অনুষ্ঠান কোনো কারণে সংসদ ভেঙে গেলে বা অবলুপ্ত হলে সংবিধান অনুযায়ী 90 দিনের মধ্যে নির্বাচনের ব্যবস্থা করতে হবে। কোনো কারণে সংসদ ভেঙে গেলে 90 দিনের মধ্যে কি করতে হবে? নির্বাচনের ব্যবস্থা করতে হবে। 14 নম্বর হচ্ছে সংবিধান সংশোধন। সংসদ সদস্য কি করবে? সংসদ সদস্যদের মোট সংখ্যা 2/3 ভোটে সংবিধান সংশোধন করা যাবে। সংবিধান যদি কোনো সংশোধনী আনতে হয় তাহলে কি করতে হবে? সংসদ সদস্যদের মোট সংখ্যা 2/3 ভোটে সংবিধানে সংশোধন করা যাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত যে পাঠ নিয়ে আমি আলোচনা করলাম, বাংলাদেশের সংবিধানের প্রধান বৈশিষ্ট্য, তার আলোকে তোমরা কতটুকু মনে রাখতে পেরেছ তার উপর ভিত্তি করে আমি তোমাদের ছোট ছোট প্রশ্নের মাধ্যমে মূল্যায়ন করব। মূল্যায়ন 1, বাংলাদেশের সংবিধান কত সালে প্রণীত হয়? সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করো। উত্তর ক
1971 সালে, উত্তর খ 1972 সালে, উত্তরটি হবে 1972 সাল। তারপরে 2 নম্বর দেখো বাংলাদেশের সংবিধানের বৈশিষ্ট্য: 1 কেন্দ্রিক শাসন পরিবর্তিত থাকবে, 2 জনগণের সার্বভৌমত্ব, 3 বিচার বিভাগের স্বাধীনতা। নিচের কোনটি সঠিক বলো তো শিক্ষার্থীরা? 1 নম্বর আমরা দেখব ক নাম্বার 1 ও 2 হয় নাই, 2 নম্বর দেখব 2 ও 3, গ নাম্বার দেখব 1 ও 3 হয়নি। তাহলে উত্তর হবে ঘ 1 ও 2, 3, 1, 2 ও 3। তাহলে সঠিক উত্তরটি হবে কত? ঘ নম্বর। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো যে ছবিটি ভালো করে দেখে নিচের প্রশ্নটি উত্তর দাও। কত অংশ সদস্যের ভোটের প্রয়োজন হয়? ক 1/4, খ 2/4, 3 1/3, 4 2/3। কোনটা হবে বলো তো শিক্ষার্থীরা? উত্তর হবে 2/3। সুপ্রিয় শিক্ষার্থীরা, এবার তোমাদের একটা আমি বাড়ির কাজ দেবো, সেই বাড়ির কাজটি তোমরা খাতায় লিখে নাও। বাড়ির কাজটি হলো বাংলাদেশের সংবিধানের মাধ্যমে কিভাবে জনগণের মৌলিক অধিকার রক্ষা করা হয়েছে সে সম্পর্কে সর্বোচ্চ 10টি বাক্যে লিখে আনবে। নিশ্চয় তোমরা খাতায় লিখেছ, খাতায় লিখে অনুশীলন করবে এবং যখন তোমাদের প্রতিষ্ঠান খুলবে তখন তোমরা তোমাদের স্ব বিষয় শিক্ষককে দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, এতক্ষণ পর্যন্ত আমার সাথে মনোযোগ সহকারে ক্লাস দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি ক্লাস শেষ করছি। পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।